সন্ধি, সন্ধিটা কি? সন্ধি হচ্ছে মিলন। সন্ধি বলতে আমরা সাধারণত কি বুঝি? সন্ধি হচ্ছে মিলন। দেখো এখানে বলছে যে সন্ধি হলো দুটি ধ্বনির মিলনের নাম। সন্ধি হচ্ছে দুটি ধ্বনির মিলনের নাম। যেমন দেখো উদাহরণ দিছে, আশা যোগ অতীত, আশাতীত। আশাতীতের সন্ধি বিচ্ছেদ কি? এখানে দুটি ধ্বনি, একটা হচ্ছে আশা এবং আরেকটা হচ্ছে অতীত, এই দুইটা ধ্বনি মিলিত হয়ে হয়েছে কি আশাতীত। তারপর এরকম আরেকটা দেখো, হিমালয়, হিম এবং আলয়, এই দুইটা ধ্বনি মিলিত হয়েছে হিমালয়। তাহলে এখানে আমরা সন্ধি বলতে কি বুঝলাম? যে দুইটা আলাদা আলাদা ধ্বনি থাকবে, এই দুইটা আলাদা ধ্বনির মিলিত রূপই হচ্ছে সন্ধি। ঠিক আছে? তাহলে এখানে সন্ধি শব্দটা হচ্ছে আশাতীত, এবং সন্ধি আশাতীত শব্দের সন্ধি বিচ্ছেদ হলো আশা এবং অতীত। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা দেখি সন্ধির উদ্দেশ্য। আমরা সন্ধি বিচ্ছেদ বা সন্ধি কেন পড়ি বা সন্ধি বিচ্ছেদ কেন করি? সন্ধির উদ্দেশ্য হলো, এখানে দুইটা উদ্দেশ্যে সন্ধি বিচ্ছেদ করা হয়। প্রথমটা হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা, যে আমরা যে উচ্চারণ করি যে কোনো শব্দ, সেই শব্দের উচ্চারণটা যেন সহজ হয়, তার জন্য সন্ধি বিচ্ছেদ করা হয়। এবং আরেকটা হচ্ছে ধ্বনিগত মাধুর্য, যে শব্দ যে ধ্বনিগুলার মাধ্যমে একটা শব্দ গঠিত হয়, সেই ধ্বনির মাধুর্য সম্পাদনের জন্য, সেই ধ্বনিটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ঠিক আছে? যেমন দেখো এখানে একটু আগে আমরা পড়েছিলাম আশাতীত আর হচ্ছে হিমালয়, দুইটা শব্দ পড়েছিলাম। এখানে দেখো বলেছে আশা ও অতীত উচ্চারণে যে আহ আয়াস প্রয়োজন, আশাতীত তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়। যেমন আশা এবং অতীত, এই দুইটা শব্দ আলাদা আলাদা ভাবে উচ্চারণ করতে গেলে একটা যতটুকু সময় লাগে, তার থেকে আশাতীত একবারে বললে কি তার থেকে কম সময় লাগে, তাই না? তার থেকে সহজে উচ্চারণ করা যায়, সেটাই বলছে। যেমন হিমালয়, হিম আলয়, দুইটা আলাদা শব্দ, উচ্চারণ করতে যে সময় লাগে বা হচ্ছে আহ, কি বলে আহ উচ্চারণ করতে যে মানে হিম এবং আলয় দুইটা আলাদা আলাদা ভাবে বললে যেভাবে শোনা যায়, তার থেকে সহজে হিমালয় বললে কি সেটা শুনতেও কি হিম হিম আলয় থেকে শুনতেও ভালো লাগে, এবং আহ সেটা হচ্ছে শ্রুতি মধুর মনে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা সন্ধির মধ্যে সাধারণত সন্ধি হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি, আর একটা হলো ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি, আর একটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। ঠিক আছে? এমসিকিউ সাধারণত এই চার প্রকার সন্ধি থেকে আসে। এখন দেখো স্বরসন্ধি, স্বরসন্ধিটা কি? স্বর বলতে আমরা কি বুঝি? স্বর মানে হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনি আমরা পড়েছিলাম না, অ আ হ্রস্বই দীর্ঘই, এগুলা। ঠিক আছে? এগুলো হচ্ছে স্বরধ্বনি। তো স্বরসন্ধিটা হচ্ছে কি? স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় সেটা হলো স্বরসন্ধি। ঠিক আছে? একটা স্বরধ্বনির সাথে আরেকটা স্বরধ্বনি মিলে যে সন্ধিটা হয় সেটা হচ্ছে স্বরসন্ধি। এখন দেখো আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা হচ্ছে বুঝতে পারবো। এক নম্বরটা দেখো বলছে আহ অ এবং এ, এই দুইটা যদি থাকে, এই দুইটা থেকে এ আসবে এবং অ লোপ পাবে। কিভাবে? দেখো উদাহরণের মাধ্যমে বুঝি। শতেক, শতেক শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, সেই ক্ষেত্রে এখানে আসে হচ্ছে শত যোগ এক। এখানে শতর হচ্ছে শত, ত এর উচ্চারণে কি আসে? শেষে অ, এবং একের প্রথমটা হচ্ছে এ। আচ্ছা, এখানে একটু আমি লিখে দেখাই। শত এক, মানে শত, তোমার উচ্চারণটা এখানে কি আসছে? অ আসছে। আর যোগ এখানে পুরো কি আছে? এ। তো এই দুইটা থেকে তোমার অটা কি লোপ পাবে, অটা লোপ পেয়ে এটা থাকবে। তাহলে কি হবে? শতেক, অ এক। স্বরধ্বনি বসে দুটো স্বরধ্বনি, এই যে অ হচ্ছে একটা স্বরধ্বনি, এ হচ্ছে একটা স্বরধ্বনি, দুইটা স্বরধ্বনি থাকলে দুইটা স্বরধ্বনির মধ্যে অটা কি হবে? লোপ পাবে। অটা থাকবে না, অটা থাকবে, এটা থাকবে। তাহলে এটা কি হলো? শত যোগ এক, এক হলো শতেক। ঠিক আছে? এরকম যে আরেকটা উদাহরণ হচ্ছে কতেক, কত যোগ এক, কতর হচ্ছে ছয়ের অ আর হচ্ছে এক, এক। তাহলে এই দুটো থেকে অটা লোপ পেয়ে হবে কতেক। ঠিক আছে? তারপরের উদাহরণটা দেখা আছে শাঁখারি। এখানে বলছে যে যদি
স্বরধ্বনি আ এবং আ থাকে, দুইটাই যদি আ থাকে তাহলে একটা আ লোপ পাবে। যেমন দেখো শাঁখারি। আচ্ছা, শাঁখারি। শাঁখারিটা কি? শাঁখারির সন্ধি বিচ্ছেদ হচ্ছে শাখা যোগ আরি। তাহলে এখানে শাখা, খায়ের কি হলো? খা থেকে আমরা কি স্বরধ্বনি পেলাম? আ। খা যোগ আরি, এখানে কি আছে? আ। তাহলে এখানে কি হলো? দুইটা স্বরধ্বনি আ এবং আ, এই দুইটা থেকে একটা কি হবে? লোপ পাবে। তাহলে আরেকটা আ থাকবে। তাহলে এটা কি হবে? এখানে শব্দটা হবে শাঁখারি। ঠিক আছে, বুঝছো? তাহলে এখানে কি হলো? এখানে হচ্ছে শাঁখারি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শাখা যোগ আরি। এখানে দুইটা আ ছিল, আয়ের আ এবং এখানে আ, দুইটা আ থেকে একটা আ লোপ পেয়ে একটা থাকবে, তাই হয়েছে হচ্ছে শাঁখারি। আচ্ছা, তারপরে এরকম আরেকটা আছে হচ্ছে রূপালী। এটাও একই রকম, রূপা যোগ আলী। এখানে রূপার পায়ের থেকে হচ্ছে স্বরধ্বনি হলো আ এবং আলীর আ, দুইটা আ, দুইটা আ থেকে একটা আ লোপে হবে রূপালী। ঠিক আছে, তাহলে এটা বুঝছো? এখানে দুইটা হচ্ছে কি, একটা বলছে যে যদি দুইটা স্বরধ্বনি, একটা অ থাকে এবং এ থাকে, তাহলে এই দুইটা স্বরধ্বনি থেকে অটা লোপ পেয়ে এটা থাকবে। আর যদি দুইটা স্বরধ্বনি আ থাকে তাহলে ওই থেকে দুইটা স্বরধ্বনি আ থাকে তাহলে ওইখান থেকে একটা আ লোপ পেয়ে একটা আ থাকবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্লাইডে যাই। দেখো পরেরটা হচ্ছে, এখানে কি কি আছে? এখানে উদাহরণ আছে হচ্ছে মিথ্যুক। এখানে বলছে যে দুইটা স্বরধ্বনি, একটা স্বরধ্বনি হচ্ছে যদি আ এবং আরেকটা স্বরধ্বনি রস্যও থাকে তাহলে ওইখান থেকে আটা লোপ পেয়ে রস্যটা থাকবে। যেমন মিথ্যুকের সন্ধি বিচ্ছেদ কি? মিথ্যা যোগ উক। এখানে মিথ্যা, মিথ্যার হচ্ছে কি? মিথ্যা উচ্চারণ করলে শেষে কি আসে? আ। এবং উক হচ্ছে রস্যও। তাহলে এখানে দুইটা স্বরধ্বনি আমরা কি পেলাম? আ প্লাস রস্যও। এই দুইটা থেকে হচ্ছে আটা লোপ পাবে। আ লোপ পেলে তাহলে কি হবে? মিথ্যুক। আটা চলে যাবে, তাহলে হবে মিথ্যুক। এরকম একই ভাবে এখানে আছে হিংসুক। হিংসা যোগ উক, তাহলে হবে হিংসুক। নিন্দুক, নিন্দা যোগ উক। ঠিক আছে, নিন্দুক। তারপরে দেখো ঘ নম্বরে বলছে হচ্ছে আহ যদি দুইটা স্বরধ্বনির মধ্যে একটা হচ্ছে রস্যই থাকে এবং আরেকটা এ থাকে, তাহলে এই দুইটা থেকে রস্যই থাকবে, এ লোপ পাবে। যেমন এখানে উদাহরণে বলছে কুড়িক। কুড়িকের সন্ধি বিচ্ছেদ হচ্ছে কুড়ি যোগ এক। এখানে কুড়ি, কুড়িটা আমরা কিভাবে? কুড়ি, রি থেকে আমরা কি পেলাম? রস্যই। আর যোগ এক, একের হচ্ছে এ, তাহলে ই এবং এ, রস্যই এবং এ থেকে হচ্ছে এখানে এ লোপ পাবে, রস্যইটা থাকবে, যার কারণে হয়েছে কুড়িক। ঠিক আছে, দাঁড়াও আমি লিখে দেখাই। দেখো আমরা ওখানে পড়েছিলাম যে যদি দুইটা স্বরধ্বনি, একটা হচ্ছে রস্যই যোগ এ থাকে তাহলে হচ্ছে রস্যইটা থাকবে, এটা লোপ পাবে। কিভাবে? যেমন কুড়ি করেছিলাম, কুড়িকে সন্ধি বিচ্ছেদ হচ্ছে কুড়ি যোগ এক। তাহলে এখানে কুড়ি, রি থেকে আমরা কি পাই? রস্যই যোগ এখানে হচ্ছে স্বরধ্বনি কি? এ। তাহলে এই দুইটা থেকে হচ্ছে তোমার এটা লোপ পাবে, থাকবে হচ্ছে রস্যই। তাহলে কি হবে? শব্দটা হবে কুড়িক। ঠিক আছে, এরকম আরো আছে, দেখো কয়েকটা উদাহরণ বলছে। আশির, এটা হচ্ছে একই রকম। আশির সন্ধি বিচ্ছেদ হচ্ছে আশি যোগ এর। এখানে আশি শেষে হচ্ছে ইকার রস্যই থাকবে, রস্যই।
আর এখানে এ, তাহলে এই দুইটা থেকে এটা লোপ পাবে, থাকবে হচ্ছে রস্যই, সেজন্য হয়েছে আশির। তারপরে একই রকম ভাবে নদীর যেটা আছে এটাও একই রকম, নদী যোগ এর, তাহলে নদী, এটা রস্যই এবং এর এর এ, তাহলে এই দুইটা থেকে হচ্ছে এ লোপ পেয়ে, তাই এটা শব্দটা হয়েছে নদীর। ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা হচ্ছে উদাহরণ দিয়ে তোমাকে দেখাচ্ছি। দেখো, স্বরধ্বনির ক্ষেত্রে হচ্ছে আরেকটা পরীক্ষার মধ্যে তোমাদের বেশি হচ্ছে এমসিকিউ থাকে এখান থেকে, যে জফলা। দেখো, যদি জফলা থাকে, জফলা, জফলা চিহ্নটা কি এরকম, যদি জফলা থাকে তাহলে সেটা কি হবে, তাহলে জফলার জায়গায় রস্যইকার হবে। ঠিক আছে, জফলা থাকলে সেখানে রস্যইকার হবে। যেমন দেখো, উদাহরণ দিয়ে বুঝাই। যেমন আছে, যেমন ধরো অত্যাচার, এটা একটা শব্দ। অত্যাচার, অত্যাচারের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করতে চাই, এখানে কি জফলা আছে, তাহলে জফলার জায়গায় আমরা কি পড়েছিলাম, জফলার জায়গায় কি হবে, রস্যিকার হবে, তাহলে এটা কি হবে, তর সাথে রস্যিকার হবে, তাহলে কি হবে, অতি, জফলাটা হয়ে যাবে কি রস্যিকার, তাহলে হবে অতি যোগ আচার। এ হলো অত্যাচার। ঠিক আছে, তাহলে জফলার জায়গায় কি হবে, রস্যিকার, তাহলে অত্যাচারটা হবে অতি যোগ আচার। এরকম ভাবে আমরা আরেকটা করি। দেখো, অত্যাধিক, অত্যাধিকের সন্ধি বিচ্ছেদ হচ্ছে, এখানে ওই যে জফলা আছে, জফলার জায়গায় তাহলে রস্যিকার হয়, তাহলে কি হবে, অতি, তয়ের সাথে রস্যিকার, অতি যোগ ধিকেরটা কি হবে, অধিক, তাহলে হলো অত্যাধিক। ঠিক আছে, অত্যাধিকের সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি, জফলার জায়গায় রস্যিকার হয়েছে, অতি যোগ অধিক, অত্যাধিক। তারপর যেমন ধরো আছে প্রত্যেক, প্রত্যেকের সন্ধি বিচ্ছেদ কি একই রকম, তয়ের সাথে যখন আছে তার মানে তয়ের সাথে রস্যিকার হবে, তাহলে কি হবে, প্রতি যোগ এক, এই হলো প্রত্যেক। ঠিক আছে, তাহলে জফলার নিয়মটা কি বললাম, যদি জফলা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, রস্যিকার হয়ে যাবে। ঠিক আছে, এখন আরেকটা শিখি, আরেকটা হচ্ছে যদি রফলা থাকে, এতক্ষণ পড়েছি জফলা, এখন পড়বো হচ্ছে রফলা। যদি রফলা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, রফলা থাকলে রিকার হবে। যদি রফলা থাকে তাহলে কি হবে, রফলা থাকলে রিকার হবে। কিভাবে, উদাহরণ দিয়ে বুঝি আমরা। যেমন হচ্ছে পিত্রালয়, যদি পিত্রালয় থাকে তাহলে এটা সন্ধি বিচ্ছেদ কি, এখানে দেখো পিত্রা, এটা তয়ের সাথে কি আছে, রফলা আছে, তাহলে এটা কি হয়ে যাবে, তয়ের সাথে রফলা থাকলে রফলার জায়গায় আমরা কি দিব, রিকার, তাহলে তয়ের সাথে আমরা কি দিব, রিকার দিব, তাহলে কি হবে, পিতৃ যোগ আলয়।
এগুলো পিত্রালয়। ঠিক আছে, আরেকটা দেখি। যদি থাকে মাত্রা দেশ, মাত্রা দেশ, এখানে মাত্রা তয়ের সাথে কি আছে, রফল আছে, তাহলে এটা কি হয়ে যাবে, মাতৃ। তয়ের সাথে রিকার হয়ে যাবে, মাতৃ যোগ, এটা হবে আদেশ। এই হলো মাত্রাদেশ। মাত্রাদেশের সন্ধি বিচ্ছেদ কি হলো, মাতৃ যোগ আদেশ, মানে এখানে রিকার যদি থাকে তয়ের সাথে, সরি রফলা, তয়ের সাথে যদি রফলা থাকে তাহলে আমরা এখানে কি দিয়েছি, রিকার দিয়েছি। রফলা থাকলে রিকার হবে। ঠিক আছে, রফলা থাকলে রস্বীকার হবে, রফলা থাকলে রিকার হবে। বুঝতে পেরেছো? স্বরধ্বনি থেকে হচ্ছে এর থেকে বেশি আর কিছু আসে না, ওই চারটা রুলস, আর হচ্ছে এখন যে দুইটা লিখে দিলাম এই দুইটা, এই এই কয়েকটা উদাহরণ করলেই হচ্ছে স্বরধ্বনি থেকে, সরি স্বরসন্ধি থেকে কমন করবে, এর থেকে বেশি আর এমসিকিউ আসে না। আচ্ছা, আমরা এখন ব্যঞ্জন সন্ধি করি। পুরো স্লাইড একটু চেঞ্জ করো, ব্যঞ্জন সন্ধিতে যাও, নিচের দিকে যাও একটু। এখানে অনেক কিছু লেখা আছে, এতগুলো লাগবে না। আর একটু নিচে, আরো নিচে। হ্যাঁ, এটা থাক। এখন এখন আমরা হচ্ছে শিখবো ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধিটা কি, ব্যঞ্জন সন্ধি হচ্ছে, আহ এটার একটু উপরে স্লাইডটা দাও, এটার আগেরটা। হ্যাঁ, আচ্ছা, স্বরসন্ধির ক্ষেত্রে আমরা পড়েছিলাম স্বরসন্ধি কাকে বলে। স্বরসন্ধি হচ্ছে দুইটা স্বরধ্বনির মিলনের ফলে যে সন্ধি হয় সেটা স্বরসন্ধি। আর ব্যঞ্জন সন্ধি হচ্ছে তোমার ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনির মিলনের ফলেও ব্যঞ্জন সন্ধি হতে পারে। তারপর স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির মিলনেও হতে পারে, এবং ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির মিলনেও হতে পারে। তবে ব্যঞ্জন সন্ধিটা তিন ভাবে হয়, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি, স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, এবং ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, তাহলে এখন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে ব্যঞ্জন ধ্বনিটা দেখবো। আচ্ছা, আমি হচ্ছে লিখে লিখে দেখাই, এখানে অনেক কিছু লেখা আছে, আমি এ, সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখি তাহলে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে আমরা হচ্ছে ধ্বনি পড়েছিলাম না, ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, এরকম বর্গীয় ধ্বনি পড়েছিলাম, মনে আছে? আমি একটু এখানে লিখি, লিখলে তাহলে সুবিধা হবে। পাঁচটা বর্গীয় আছে। ক বর্গীয় ধ্বনির মধ্যে পাঁচটা ধ্বনি আছে, কি কি? ক থেকে ও পর্যন্ত, ক, খ, গ, চ বর্গের মধ্যে আছে হচ্ছে চ, হ, বর্গীয় জ, হ, ইয়। তারপর হচ্ছে ট বর্গীয়, ট, হ, জ, হ, মূর্ধন্য। তারপর হলো ত বর্গীয়, ত, হ। আচ্ছা,
এটা হচ্ছে এই 5টা বর্গীয় বর্ণ। এটা হচ্ছে ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয় এবং প বর্গীয়। এখন আমরা ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে যদি বর্গীয় থেকে আমরা শিখি, এখানে যদি হচ্ছে এই তৃতীয় সারির শব্দগুলা থাকে, কোন শব্দের মধ্যে যদি এই তৃতীয় সারির শব্দগুলা থাকে, যেমন গ, ঝ, তারপর ঢ, ধ, ভ, তাহলে সেটা চেঞ্জ হয়ে প্রথম সারির শব্দগুলা বসবে। যদি কোনো সন্ধির মধ্যে তৃতীয় সারির শব্দগুলা থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে প্রথম সারির শব্দগুলা বসবে। কিভাবে দেখো, উদাহরণ দিয়ে দেখি। যেমন হচ্ছে দিগন্ত। দিগন্ত দিগন্ত হচ্ছে, দিগন্তের সন্ধি বিচ্ছেদ কি? দিগন্তের সন্ধি বিচ্ছেদ হচ্ছে দিক যোগ অন্ত। আচ্ছা, তোমরা এই বর্গীয় শব্দগুলো খাতায় লিখে রাখো, আমি এটা মুছে দিচ্ছি, তাহলে আমার সুবিধা হয়, তাহলে বুঝতে সুবিধা হবে। কেউ একটু রেসপন্স করো, তোমরা এই বর্গীয় শব্দগুলো খাতার মধ্যে একটু লিখো। ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয়, প বর্গীয়, 5টা বর্গীয় শব্দগুলা খাতার মধ্যে লিখো। সরি, শব্দ না, বর্ণগুলা। তাহলে দেখি কি বলেছিলাম, যদি তৃতীয় সারির, দেখো তোমাদের খাতার মধ্যে তৃতীয় সারির বর্ণগুলা যদি থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে প্রথম সারির বর্ণ হবে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে। যেমন একটা শব্দ দেখি আমরা, দিগন্ত। দিগন্ত, দিগন্তের সন্ধি বিচ্ছেদ কি? দিগন্তের সন্ধি বিচ্ছেদ হচ্ছে, যদি আমরা দিগন্তকে ভাঙি তাহলে কি হয়? দিক যোগ অন্ত। এখন এইখানে দিগের গটা হচ্ছে কোন বর্গীয়র মধ্যে পড়েছে? কেউ একটু বলো, কোন বর্গীয়র মধ্যে পড়েছে? অবশ্যই। তাহলে গ এর জায়গায় কি হবে? ক। গ এর জায়গায় ক হবে। ক এর নিচে একটা হসন্ত দিতে হবে। তাহলে দিগন্তের সন্ধি বিচ্ছেদটা আমরা কি পেলাম? দিগন্তের সন্ধি বিচ্ছেদ হলো দিক যোগ অন্ত। ঠিক আছে, তাহলে এই যেটা বললাম যে তৃতীয় যদি হচ্ছে বর্গীয় তৃতীয় সারি শব্দ থাকে তাহলে সেটা কি চেঞ্জ হয়ে প্রথমটা হবে। সেজন্য এখানে গ এর জায়গায় কি হলো? ক হলো, কারণ গটা কোন বর্গীয়? ক বর্গীয়। তাহলে ক বর্গীয় প্রথম শব্দটা কি ছিল? ক, তাই এখানে হচ্ছে ক। সেজন্য দিগন্তের সন্ধি বিচ্ছেদ হচ্ছে দিক যোগ অন্ত। কেউ আবার এটা লিখে দিও না, তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে? এখন আমরা আরো কয়েকটা উদাহরণ দিই। ধরো থাকলো হচ্ছে নিযন্ত। নিযন্ত, তাহলে এটাকে ভাঙলে কি হয়? নিজ যোগ অন্ত। এখন বর্গীয় জটা হচ্ছে কোন বর্গীয়র মধ্যে পড়েছে? বর্গীয় জটা কোন বর্গীয়র মধ্যে পড়েছে? চ বর্গীয়। তাহলে এটা চ বর্গীয়র প্রথম বর্ণটা কি? চ। তাহলে এখানে বর্গীয় জয়ের জায়গায় কি হবে? চ হবে। তাহলে কি হবে? নিজ যোগ অন্ত। তাহলে নিযন্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে নিজ যোগ অন্ত। ঠিক আছে,
কারণ বর্গীয় জটা কি চবর্গীয় ধ্বনির মধ্যে পড়েছে, তাই এখানে চবর্গীয় ধ্বনির প্রথম বর্ণটা হচ্ছে চ, তাই বর্গীয় জয়ের জায়গায় কি হয়েছে, চ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পরেরটায় যাই। এতক্ষণ কি করেছিলাম, এতক্ষণ করেছি হচ্ছে যদি বর্গীয় বর্গীয় বর্ণের 3 নাম্বারটা থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে প্রথমটা হবে। এখন আমরা বলতেছি যে যদি বর্গীয় বর্ণের 5 নাম্বারটা শেষেরটা থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে সবসময় কি হবে, ম হবে। বর্গীয় বর্ণের 5 থাকলে 5 নাম্বারে যে শব্দগুলো আছে যদি সেগুলোর মধ্যে কোনোটা থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে কি হবে, সবসময় ম হবে। ঠিক আছে। বর্গীয় বর্ণের 5 নাম্বারে যে শব্দগুলো আছে, মানে শেষে যে শব্দগুলো আছে সবগুলা বর্গীয় বর্ণের, সেটা যদি থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে ম। দেখো উদাহরণ দিয়ে বুঝাই। সন্ধি, সন্ধি, সন্ধিকে আমরা ভাঙলে কি হয়, সন্ধি। এই যে এখানে কি আছে, দন্তন্য। দন্তন্যটা কি, তবর্গীয়, দন্তন্যটা হচ্ছে তবর্গীয় ধ্বনির শেষেরটা, তাহলে এখানে দন্তন্যর জায়গায় কি হবে, শেষেরটা থাকলে কি হয়, ম। তাহলে দন্তন্য জায়গায় হবে ম, সম, তারপরে হবে ধি। ঠিক আছে। এই যে এখানে যে দন্তন্য ছিল, দন্তন্যটা হচ্ছে ত বর্গীয়ের শেষের শব্দ, শেষের বর্ণ, তাই এখানে দন্তন্য হচ্ছে পরিবর্তিত হয়ে হয়েছে হচ্ছে ম। সেজন্য সন্ধি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগ ধি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখি। ভয়ঙ্কর, যদি ভয়ঙ্কর থাকে, ভয়ঙ্করের ক্ষেত্রে একই রকম। এই যে এখানে কি আছে, উ, উটা কি, উ হচ্ছে ক বর্গীয় বর্ণের শেষের বর্ণ, ক বর্গীয় ধ্বনির শেষের বর্ণ, তাহলে ওর জায়গায় কি হবে, ম হবে। তাহলে ভয়ঙ্করের সন্ধি বিচ্ছেদ কি হবে, ভয়ম, ওর জায়গায় হবে ম যোগ কর। এ হলো ভয়ঙ্কর। ঠিক আছে। তাহলে ওর জায়গায় কি হলো, ম হলো, কারণ ওটা কি কবর্গীয় ধ্বনির শেষের বর্ণ। ঠিক আছে, তাহলে বুঝছো। যদি বর্গীয় বর্ণের শেষেরটা থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে ম হয়। আচ্ছা, এখন আমরা তারপরেরটা যাই। পরেরটা হচ্ছে যদি বর্গীয় ধ্বনির শেষেরটা থাকে, একটা শব্দের মধ্যে বর্গীয় বর্ণের শেষের বর্ণটা দুইবার থাকে তাহলে সেটা প্রথমটা চেঞ্জ হয়ে প্রথমটা হবে এবং শেষেরটা ঠিক থাকবে। আচ্ছা, যেমন উদাহরণ দিয়ে বুঝাই। বর্গীয় বর্ণের যদি ধরো বর্গীয় বর্ণের শেষেরটা মানে হচ্ছে 5, যদি দুইটাই 5 থাকে তাহলে দুইটাই যদি শেষেরটা থাকে তাহলে সেটা সন্ধি বিচ্ছেদের সময় প্রথমটা হয়ে যাবে 1, মানে প্রথমটা শেষের যে বর্ণটা সেটা হচ্ছে প্রথমটা হবে এবং শেষেরটা ঠিক থাকবে, শেষেরটা 5ই থাকবে। যেমন ধরো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি।
যেমন হচ্ছে উন্মেষ, উন্মেষ বানানটা কি? রস্যৌ দন্তার নয় ম একার মূর্ধন্য ষ, লেখাই যাচ্ছে না। আচ্ছা, উন্মেষ, উন্মেষটার হচ্ছে কি, উন্মেষকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? এখানে কি কি আছে যুক্ত বর্ণের মধ্যে? এখানে কি আছে? দন্তন্য আর হচ্ছে ম। দেখো দন্তন্যটা কি, দন্তন্যটা কোন বর্গীয় শেষের বর্ণ? দন্তন্য হচ্ছে ত বর্গীয় শেষের বর্ণ। আর মটা কি? ম হচ্ছে প বর্গীয় শেষের বর্ণ। তাহলে দুইটাই কি 5 না? মানে পঞ্চম, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যদি হিসাব করি তাহলে বর্গীয় বর্ণের শেষেরটা মানে পঞ্চম মানে 5। তাহলে দুইটাই কি 5 নাম্বার, তাই না? দন্তন্য আর ম কি, তো একটা হচ্ছে ত বর্গীয় 5 নাম্বার বর্ণ আর একটা হচ্ছে প বর্গীয় 5 নাম্বার বর্ণ। তাহলে দুইটাই কি 5 নাম্বার বর্ণ। যদি এটা থাকে তাহলে কি প্রথম যে বর্ণটা, প্রথম যে বর্ণ সেটা, যেমন এখানে প্রথম বর্ণ হচ্ছে দন্তন্য, তাহলে এটা চেঞ্জ হয়ে হবে সেই বর্গীয়ের প্রথম বর্ণ হবে। দন্তন্যটা যদি ত বর্গীয় হয়, দন্তন্যটা কি ত বর্গীয় ধ্বনি, তাহলে এইখানে দন্তন্য জায়গায় ত হবে। এবং শেষে যে ম আছে সেটা ঠিক থাকবে, কারণ এখানে বলা আছে যে 5 নাম্বারটা কি থাকবে, শেষেরটা ঠিক থাকবে। প্রথমটা চেঞ্জ হয়ে প্রথমে যে 5 নাম্বার আছে সেটা চেঞ্জ হয়ে 1 নাম্বার হবে। তাহলে উন্মেষের সন্ধি বিচ্ছেদ আমরা করি, উন্মেষের সন্ধি বিচ্ছেদ তাহলে আমাদের হিসাবে কি হয়? রস্যও ঠিক থাকবে, দন্তন্যর জায়গায় কি হবে? দন্তন্যটা যেহেতু ত বর্গীয় ধ্বনি তাহলে এখানে কি হবে? ত, নিচে হসন্ত যোগ এখানে যা আছে তাই, এখানে তাহলে আরেকটা কি ছিল? ম, তাহলে এটা ঠিক থাকবে মেষ। ঠিক আছে, তাহলে বুঝছো এখানে বলছে যে যদি দুইটাই তোমার আহ বর্গীয় বর্ণের শেষেরটা হয়, যেমন এখানে দন্তন্য হচ্ছে ত বর্গীয় শেষের বর্ণ এবং ম হচ্ছে প বর্গীয় শেষের বর্ণ, তার মানে দুইটাই হচ্ছে শেষেরটা বা পঞ্চম। দুইটাই যদি পঞ্চম হয় তাহলে প্রথমটা হয়ে যাবে, প্রথম যে হচ্ছে পঞ্চম বর্ণটা আছে সেটা প্রথম বর্ণ হবে। দন্তন্যটা যেহেতু তবর্গীয় ধ্বনি তবর্গীয় বর্ণের হচ্ছে শেষের বর্ণ, তাই হচ্ছে এটা তবর্গীয় প্রথম বর্ণটা আসবে, তাহলে এখানে হবে ত। এবং শেষেরটা যেটা ম, সেটা যেহেতু 5 নাম্বার আছে ম বর্গের, সেটা পঞ্চমী থাকবে, তাহলে এটা চেঞ্জ হবে না, এটা মই থাকবে। তাহলে দন্তন্য জায়গায় আসছে ত আর মটা ঠিক আছে। এখন কথা হচ্ছে তয়ের নিচে হসন্ত এরকম কিছু হয় না। তয়ের নিচে হসন্ত যে কথা, আর হচ্ছে খণ্ডত্ব একই কথা। তয়ের নিচে হসন্ত এইভাবে কিছু লেখা যায় না, সেই জন্য এটাকে কি লিখতে হয়? খণ্ডত্ব লিখতে হয়। তাহলে এটার হচ্ছে সঠিকটা কি হবে? রস্য খণ্ডত্ব যোগ মেষ, উন্মেষ। তাহলে উন্মেষের সন্ধি বিচ্ছেদটা কি হলো? উত যোগ মেষ, উন্মেষ। ঠিক আছে, তাহলে আমরা এটা পড়তেছিলাম হচ্ছে বাংলায়, এটা হচ্ছে এটাকে ভাঙলে কি কি পেলাম আমরা? হচ্ছে বয় আকার উ যোগ ম অন্ত্যেষ্টিয়। এইখানে উটা হচ্ছে কি তোমার, উটা হলো ক বর্গীয় ধ্বনির শেষেরটা। ঠিক আছে, ওটা হচ্ছে ক বর্গীয় ধ্বনির পঞ্চম একটা বর্ণ। আর এখানে হচ্ছে মটা কি? ম হচ্ছে প বর্গীয় ধ্বনির পঞ্চম বর্ণ। তাহলে এই দুইটাই কি, এই যে দুইটা হচ্ছে পঞ্চম বর্ণ। ঠিক আছে, বর্গীয় ধ্বনির দুইটাই পঞ্চম বর্ণ। এখন এই দুইটার মধ্যে কি হবে? আমরা প্রথমটা চেঞ্জ হয়ে প্রথম বর্ণ দিব, এই ওটাকে চেঞ্জ হয়ে এইটার প্রথম বর্ণটা দিব। তাহলে ও যেহেতু ক বর্গীয় ধ্বনি, সেক্ষেত্রে এখানে ও জায়গায় ক বর্গীয় ধ্বনির প্রথম বর্ণটা আসবে। প্রথম বর্ণ হচ্ছে ক, তাহলে এখানে ক আসবে। এখানে কি হবে তাহলে? বয় আকার ও জায়গায় হবে ক, হসন্ত যোগ এটা ঠিক থাকবে, কারণ হচ্ছে কি শেষেরটা বলছিলাম না যে শেষেরটা ঠিক থাকে, যেমন এখানে 5 নাম্বারটা কি হয়? 5ই হয়, তাহলে এটা ঠিক থাকবে। তাহলে এখানে ওর জায়গা চেঞ্জ হয়ে ওটা কি হলো? ও যেহেতু ক বর্গীয় ধ্বনির শেষের বর্ণ, তাই এটা ক বর্গীয় ধ্বনির প্রথম বর্ণ হবে। ক বর্গীয় ধ্বনির প্রথম বর্ণ হচ্ছে ক, তাই এখানে হয়েছে বাক। ঠিক আছে, তাহলে বাংময় এর সন্ধি বিচ্ছেদ হলো বাক যোগ ময়। ঠিক আছে, বাংময় সন্ধি বিচ্ছেদ কি? বাক যোগ ময়।
তাহলে এই দুটো উদাহরণ বুঝছো, উন্মেষ আর হচ্ছে বাকমা। তারপরেটা দেখি, পরের নিয়মটা। পরেরটা হচ্ছে, যদি চ আর থ থাকে যুক্ত বর্ণ, কোনো একটা শব্দের মধ্যে চ আর ছ একসাথে যুক্ত বর্ণ হিসেবে থাকে, সেই ক্ষেত্রে সন্ধি বিচ্ছেদে ছয়ের জায়গায় কি হয়? ছ হয়। ঠিক আছে? যদি কোনো শব্দের মধ্যে চ ছ যুক্ত বর্ণ থাকে, সেই ক্ষেত্রে সেই শব্দের সন্ধি বিচ্ছেদের সময় সেটা শুধু ছ হবে। কিভাবে? দেখো, একচ্ছত্র দেখি আমরা। একচ্ছত্র, এখন একচ্ছত্রটাকে যদি আমরা ভাঙি, এখানে কি একচ্ছত্রের মধ্যে চ ছ একসাথে আছে, তাহলে এটা সন্ধি বিচ্ছেদের সময় কি হবে? ছয় ছয় জায়গায় শুধু ছ হবে। তাহলে এটাকে আমরা ভাঙি, এটা ভাঙলে কি হবে? এক যোগ ছত্র ছ ধরাফল। তাহলে এখানে ছটা কি হবে? উঠে যাবে। যদি একচ্ছ একটু আগে বললাম যে যদি কোনো শব্দের মধ্যে যুক্ত বর্ণ চ ছ থাকে, সেই ক্ষেত্রে তোমার ছটা উঠে শুধু ছটা থাকবে। সেজন্য একচ্ছত্র এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে এক যোগ ছত্র। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। যেমন হচ্ছে ধরো প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি, তাহলে এটাও কি একই রকম? প্রথম ঠিক থাকবে প্রতি যোগ ছয়, ছ থেকে চ উঠে যাবে, শুধু ছ থাকবে, তাহলে হবে ছবি। প্রতি যোগ ছবি, এটা হচ্ছে কি প্রতিচ্ছবি। ঠিক আছে? এরকম আরেকটা যেমন যদি থাকে ধরো পরিচ্ছদ। পরিচ্ছদ, এক্ষেত্রে একই রকম, এটার সন্ধি বিচ্ছেদটা কি হবে? পরি যোগ ছদ, এখানে চ উঠে যাবে। ঠিক আছে? এই নিয়মটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা পরের আরেকটা নিয়মে যাই। এগুলো সবগুলা কিন্তু ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে। ঠিক আছে? ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে। আচ্ছা, পরের নিয়মটা দেখো। পরের নিয়মটাও একই রকম, যুক্ত বর্ণ টাইপ, কিন্তু একটু আগে আমরা পড়েছিলাম যে আলাদা আলাদা বর্ণ একসাথে যুক্ত হয়েছে। এখন যদি একই রকম বর্ণ যুক্ত হয়, একই রকম বর্ণ যুক্ত বলতে কি বোঝায়? যেমন ধরো হচ্ছে ড এ ড, দুইটা ড একসাথে। ঠিক আছে? তারপরে যেমন ধরো দন্তন্য নয় দন্তন্য, দন্তন্যর সাথে দন্তন্য। তারপরে যেমন ধরো বর্গীয় জ বর্গীয় জ। তারপরে ধরো চ চ। এইরকম একই বর্ণ যদি যুক্ত বর্ণ হিসেবে হয়, সেই ক্ষেত্রে এটার নিয়ম হচ্ছে প্রথম ব্যঞ্জন বাদ গিয়ে তার জায়গায় কি হবে? খণ্ডত্ব হবে। এখানে যেমন ড এ ড, দুইটা ড আছে না? এই দুইটা ড, যেমন ড যোগ ড, এখানে এটা দিয়ে কি ভাঙলে কি পাই? দুইটা ড। তো এই ক্ষেত্রে প্রথম ড এটা বাদ দিয়ে এটার জায়গায় হবে হচ্ছে খণ্ডত্ব। ঠিক আছে? আর পরেরটা ঠিক থাকবে। যখন আমরা কোনো শব্দের সন্ধি বিচ্ছেদ করব, সেই শব্দটা যদি এরকম যুক্ত বর্ণ দ্বারা গঠিত হয়, মানে একই রকম যুক্ত বর্ণ দ্বারা গঠিত হয়, সেই ক্ষেত্রে প্রথম বর্ণের জায়গায় হবে খণ্ডত্ব এবং পরেরটা ঠিক থাকবে। যেমন ধরো উদাহরণ দিয়ে বুঝাই। উম জগন্নাথ। জগন্নাথ বানান কিভাবে? বর্গীয় জ গ। এখন দেখো জগন্নাথ বানানে এখানে কি রয়েছে? দুইটা ন। তাহলে এটাকে আমরা কি ভাঙলে কি দুইটা ন পাই? জগন যোগ নাথ। এখন একটা প্রথম নয়ের জায়গায় কি হবে?
খণ্ডত্ব হবে, তাহলে এটা সন্ধি বিচ্ছেদে কি হবে? বর্গীয় জ গ, এখন যে দন্তন্য হইতো, যেমন এখানে ভাঙলে কি হতো? দন্তন্য, তারপরে হইতো নাথ, দন্তন্বয়াকার, হ্যাঁ নাথ। এখন আমরা এখানে পড়েছি কি, যদি একই রকম বর্ণ দিয়ে যুক্ত বর্ণ হয় সেক্ষেত্রে প্রথম বর্ণটার জায়গায় কি হবে? খণ্ডত্ব হবে। তাহলে এইখানে যে প্রথম দন্তন্য আছে সেটা কি হবে? সেটা না হয়ে এখানে কি হবে? খণ্ডত্ব হবে। তাহলে জগন্নাথের সন্ধি বিচ্ছেদ কি হলো? জগৎ যোগ নাথ। ঠিক আছে, পরের ন কিন্তু ঠিক আছে, প্রথম নটা চেঞ্জ হয়ে হয়েছে খণ্ডত্ব। আরেকটা উদাহরণ দেন। চলচ্চিত্র, চলচ্চিত্র দেখো এখানে দুইটা চ আছে, তাহলে এখানে কি হবে? প্রথম চর জায়গায় খণ্ডত্ব হবে, তাহলে কি হবে? চলত, চলর সাথে খণ্ডত্ব যোগ চিত্র। ঠিক আছে, বুঝছো? এখানে যে দুইটা চ আছে, প্রথম চ জায়গায় হলো খণ্ডত্ব এবং শেষের চ ঠিক থাকবে। আচ্ছা, আরেকটা উদাহরণ নেই। উল্লাস, উল্লাসের ক্ষেত্রে কি হবে? প্রথম লয়ের জায়গায় খণ্ডত্ব হবে, তাহলে কি হবে? উৎলাস, খণ্ডত্ব যোগ লাস। ঠিক আছে, এই নিয়ম বোঝা গেছে? যদি একই রকম বর্ণ দিয়ে যুক্ত বর্ণ হয় সেই ক্ষেত্রে প্রথম বর্ণের জায়গায় খণ্ডত্ব হবে এবং পরের বর্ণ ঠিক থাকবে। এখন আমরা পরের নিয়মে যাই। দেখো, পরের নিয়ম হচ্ছে, যদি অনুস্বর এবং উ থাকে তাহলে তার জায়গায় ম হবে। যদি অনুস্বর এবং উ এই দুইটা থাকে তাহলে এর জায়গায় কি হবে? ম হবে। ঠিক আছে, যদি কোনো শব্দের মধ্যে অনুস্বর থাকে বা হচ্ছে উ থাকে সেই ক্ষেত্রে সেই অনুস্বর এবং উ এর জায়গা চেঞ্জ হয়ে সেই জায়গার মধ্যে কি হবে? ম হবে। যেমন ধরো সংসার, সংসার, এখানে সংসার দন্তস্ব অনুস্বর, অনুস্বরের জায়গায় কি বসাবো আমরা? ম। তাহলে এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? সম, দন্তস্ব, ময় হসন্ত, তারপর হচ্ছে সার। সবগুলা বর্ণের নিচে যে বর্ণটা আমরা নতুন করে বসাচ্ছি সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে সেই বর্ণের নিচে হসন্ত দিতে হয়। ঠিক আছে, তারপর আরেকটা উদাহরণ, যেমন ধরো সংরক্ষণ, তাহলে এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? সম, অনুস্বারের জায়গা হবে ম, আর বাকি ঠিক থাকবে রক্ষণ। ঠিক আছে, তাহলে যদি কোনো শব্দের মধ্যে অনুস্বর বা উ থাকে সেই ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে হবে ম। এখন আমরা পরের নিয়মে যাই। পরের নিয়মটা হচ্ছে, যদি কোনো শব্দের মধ্যে দ থাকে তাহলে সেই দ এর জায়গাতেও খণ্ডত্ব হয়। যদি কোনো শব্দে দ থাকে তাহলে সন্ধি বিচ্ছেদের সময় সেই দ পরিবর্তিত হয়ে দ এর জায়গায় হবে খণ্ডত্ব। যেমন ধরো উদ্ঘাটন,
উদ্ঘাটনে সন্ধি বিচ্ছেদ হবে কি হবে খণ্ডত্ব, তাহলে রস্য খণ্ডত্ব উদ্ঘাটন। সরি, উদ্ঘাটন। ঠিক আছে, আরেকটা দেখি, যেমন হচ্ছে তদ্ভব, তদ্ভব, তাহলে দয়ের জায়গায় কি হবে খণ্ডত্ব, তাহলে এটা সন্ধি বিচ্ছেদ কি হবে খণ্ডত্ব যোগ ভব। ঠিক আছে, বুঝছো? তাহলে এই নিয়মটা হচ্ছে যদি কোনো শব্দে দ থাকে তাহলে সেই সন্ধি বিচ্ছেদের সময় দয়ের জায়গায় হবে খণ্ডত্ব। এখন পরেরটা যাই, ব্যঞ্জন সন্ধির লাস্ট। দেখো এটা হচ্ছে একটু আগে আমরা যে পড়েছিলাম, যদি একই রকমের বর্ণ দিয়ে যুক্ত বর্ণ থাকে সেই ক্ষেত্রে আমরা পড়েছিলাম কি সেখানে কি হয়, প্রথমটা চেঞ্জ হয় খণ্ডত্ব হয়। কিন্তু এটা একটু ব্যতিক্রম। যেমন ধরো যদি কোনো শব্দে বিপ কথাটা লেখা থাকে, বিপ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, সেই ক্ষেত্রে সেই সন্ধি বিচ্ছেদে যদি যুক্ত বর্ণ একই রকম যুক্ত বর্ণ থাকে সেই ক্ষেত্রে খণ্ডত্ব হবে না, এটা কি হয়ে যাবে দ হবে। যেমন যদি ধরো এইভাবে মুখস্থ করবা, যদি বিপ থাকে তাহলে সেটা কি হবে বিপদ হবে। আচ্ছা, উদাহরণ দিলে বুঝবা, যেমন ধরো বিপজ্জনক, বিপজ্জনক, এখানে হচ্ছে দুইটা বর্গীয় জ। এখন দেখো একটু আগে আমরা একটা নিয়মে পড়েছিলাম যে একই রকমের বর্ণ দিয়ে যুক্ত বর্ণ হয় সেই ক্ষেত্রে প্রথম বর্ণটা চেঞ্জ হয় খণ্ডত্ব হয় এবং পরেরটা ঠিক থাকে। তাহলে সেই নিয়ম অনুযায়ী এটা কি হওয়া উচিত ছিল, এটা হওয়া উচিত ছিল হচ্ছে পদ, প্রথমটা হচ্ছে চেঞ্জ হয়ে খণ্ডত্ব হতো, তাহলে বিপদ যোগ জনক। ঠিক আছে, তাহলে সেই নিয়ম অনুযায়ী এটা এটা হওয়া উচিত ছিল বিপদ যোগ জনক, এখানে খণ্ডত্ব হওয়া উচিত ছিল, কিন্তু এটা একটু ব্যতিক্রম। তাই এখানে হচ্ছে যদি কথাটা উল্লেখ থাকে সেক্ষেত্রে এখানে খণ্ডত্ব হবে না, এখানে হবে হচ্ছে দ। তাহলে এটা সন্ধি বিচ্ছেদ হবে হচ্ছে বিপদ যোগ জনক। পদ যোগ জনক। ঠিক আছে, তাহলে যদি বিপদজনক থাকে এটা সন্ধি বিচ্ছেদ হবে বিপদ যোগ জনক, এখানে খণ্ডত্ব হবে না দ হবে। ঠিক আছে, লেখা থাকলে সেখানে দ আসবে। সেখানে এই একই বর্ণের যে হচ্ছে নিয়ম পড়েছিলাম যে খণ্ডত্ব হয়, দুটা যদি একই বর্ণ দিয়ে যুক্ত বর্ণ থাকে সেখানে যে খণ্ডত্ব হয়, এই নিয়ম অনুযায়ী এখানে সেটা হবে না। ঠিক আছে, তাহলে ব্যঞ্জন ধ্বনির এই কয়টা নিয়ম শিখলেই আশা করি কমন পড়বে। এমসিকিউ এই কয়টা থেকে বেশি আসে। আচ্ছা, স্বরসন্ধি শিখলাম, ব্যঞ্জন সন্ধি শিখলাম, এখন হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিটা নর্মালি হচ্ছে তোমার যুক্ত বর্ণ থেকেই আসে। বিসর্গ সন্ধিটা যে কোনো হচ্ছে একটা যুক্ত বর্ণ দেওয়া থেকে যুক্ত বর্ণটাকে ভেঙে হচ্ছে বিসর্গ সন্ধি লিখতে হয়, বা একটা সন্ধি দেওয়া থেকে বলা থাকে যেটা কোন ধরনের সন্ধি। ঠিক আছে, বিসর্গ সন্ধিটা নর্মালি যুক্ত বর্ণ হয়। এখন দেখো বিসর্গ সন্ধির মধ্যে কি কি আছে।
বিসর্গ সন্ধি। বিসর্গ বলতে আমরা কি এই চিহ্নটাকে বুঝি, দুইটা ডট, এটা হচ্ছে বিসর্গ চিহ্ন, ঠিক আছে। এখন বিসর্গ সন্ধিটা কিভাবে হয়? তিনটা আছে, তিনটা আছে না? কি কি? তালব্য স, মূর্ধন্য ষ, আর হচ্ছে দন্ত স। তিনটা স এবং বয়শূন্য র। বয়শূন্য র অথবা বয়শূন্য রকে আবার কি বলা যায়? রেফ বলা যায়। আরেকটা হচ্ছে ওকার। এই পাঁচটা চিহ্ন বা তিনটা বর্ণ আর দুইটা চিহ্ন, যাই হোক, এই পাঁচটা জিনিস তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, বয়শূন্য র বা রেফ এবং ওকার, এই পাঁচটা যদি থাকে তাহলে এই পাঁচটার জায়গায় কি হয়? বিসর্গ হয়। সেটা হচ্ছে তোমার বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধির ক্ষেত্রে একটা শব্দের মধ্যে যদি এই পাঁচটা জিনিস থাকে তাহলে এই পাঁচটা চেঞ্জ হয়ে তোমার কি হবে? বিসর্গ হবে। এই জায়গায় সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে একটা শব্দের মধ্যে যদি একটা শব্দের মধ্যে যুক্ত বর্ণের মধ্যে যদি তালব্য শ বা মূর্ধন্য ষ, দন্ত স বা বয়শূন্য র বা রেফ বা ওকার থাকে, সেই ক্ষেত্রে এগুলা চেঞ্জ হয়ে সেইখানে কি হবে তোমার সন্ধি বিচ্ছেদের সময়, সেটা যখন তুমি শব্দটাকে ভাঙবে তখন সেখানে বিসর্গ আসবে। ঠিক আছে, এটা লিখে রাখো। এখন আমি উদাহরণ দিচ্ছি। যেমন হচ্ছে নিশ্চয়। দেখো, নিশ্চয় নিশ্চয়কে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, ভাঙি, তাহলে এটা কি হয়? এই যে একটু আগে আমরা বলেছিলাম যদি কোনো স, যেমন তালব্য শ এখানে আছে, তালব্য শ থাকলে তালব্য শের জায়গায় কি হবে? বিসর্গ হবে। তাহলে এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? সেটাকে আমরা এমনিতে আগে ভাঙি, দেখি কি হয়। নরস্বীকার নি, তালব্য শ, নি যোগ চয়। এখন তালব্য শের জায়গায় কি হবে? বিসর্গ। তাহলে এটা সন্ধি বিচ্ছেদ হবে নরস্বীকার বিসর্গ, তারপর হচ্ছে চয়। এই হলো নিশ্চয়। ঠিক আছে, তাহলে নিশ্চয় সন্ধি বিচ্ছেদ হবে হচ্ছে এটা, নয় রস্যিকার বিসর্গ যোগ চয়, নিশ্চয়। এটা হচ্ছে বিসর্গ সন্ধি, নিশ্চয়। ঠিক আছে, আচ্ছা আরেকটা দেখি। ভাস্কর। ও ভাস্কর, ভাস্করকে আমরা ভাঙলে কি পাই? হয় আকার, এখানে আছে হচ্ছে মূর্ধন্য ষ যোগ কর। তাহলে মূর্ধন্য ষর জায়গায় কি হবে? বিসর্গ। তাহলে হবে হচ্ছে ভয় আকার বিসর্গ যোগ কর। ভাস্করের সন্ধি বিচ্ছেদ হবে এটা, ভয় আকার বিসর্গ যোগ কর। ঠিক আছে, ভাস্কর, এই যে মূর্ধন্য ষ ছিল, মূর্ধন্য ষ জায়গায় কি হয়েছে? বিসর্গ হয়েছে, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। ঠিক আছে,
বিসর্গ সন্ধিটা সাধারণত এই যুক্তবর্ণ থেকেই আসে সবগুলা। আচ্ছা, তাহলে এখন শেষ। আরেকটা আছে হচ্ছে নিপাতনের সিদ্ধ। নিপাতনের সিদ্ধ সন্ধি বলতে বোঝায় যে সন্ধি তোমার কোনো নিয়ম মানে না। এতক্ষণ আমরা যে পড়লাম স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এই সন্ধিগুলা কি একটা নির্দিষ্ট নিয়ম মেনে হচ্ছে, নির্দিষ্ট নিয়ম কানুন মেনে সন্ধি বিচ্ছেদ হয়েছে। কিন্তু নিপাতনের সিদ্ধ যে সন্ধিগুলা, সেই সন্ধিগুলা তোমার কোনো নিয়ম কানুন মানে না, এটা হচ্ছে নিয়ম ছাড়া হয়। বলছে যে হচ্ছে যথা, যেমন হচ্ছে কুল যোগ কুলটা, মানে কি আমরা নর্মালি যে শিখেছিলাম যদি অ এবং অ থাকে সেটা হচ্ছে আকার হয়ে যায়, কিন্তু এখানে কি তা হয়েছে? হয় নাই। যেমন হচ্ছে কুল যোগ অটা, এখানে কুলটা রয়েছে, এটা কুলাটা হয়নি। তারপর যেমন রয়েছে গো যোগ অক্ষ, কি হয়েছে? গবাক্ষ। মানে এইখানে যেগুলো আছে নিপাতনের সিদ্ধ বলতে যে সন্ধিগুলো এখানে আছে, উদাহরণগুলা ওগুলা সবগুলো মুখস্থ করে যাবা। এগুলা কোনো নিয়ম হয় না, এগুলা হচ্ছে যা আছে তাই। আর এখান থেকে এমসিকিউটা সাধারণত এইভাবে আসে যে একটা ধরো এখানে বলে দিল যে গবাক্ষ এটা কোন ধরনের সন্ধি, তখন এটা লিখতে হবে যে নিপাতনের সিদ্ধ বা নিচের কোনটি নিপাতনের সিদ্ধ। যেমন বনস্পতি, একাদশ, অন্যান্য বা কোনো নিয়ম অনুসারে হয় না। এখানে উদাহরণগুলো মুখস্থ করতেই হবে, এটা বোঝার কিছু